ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ট্রাইব টিভি। পরবর্তী যে খবরের দিকে চোখ রাখবো, কংগ্রেস ছাড়ার পরই সুর চড়িয়েছেন প্রবীণ কাশ্মীরি নেতা গুলাম নবী আজাদ। ইতিমধ্যেই নতুন দলের ঘোষণাও করেছেন তিনি, তবে ঠিক করা হয়নি সেই দলের নাম। রবিবার জম্মু কাশ্মীরের একটি জনসভা থেকেই তিনি নতুন দল নিয়ে আরো কিছু তথ্য জানান। আগামী 10 দিনের মধ্যে নিজের তৈরি রাজনৈতিক দলের নাম ঘোষণা করবেন বলেই জানান। একই সঙ্গে ভূস্বর্গের মানুষদের কোনো রকম ভুয়ো প্রতিশ্রুতি দিতে চান না বলেই জানান তিনি। কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসার পর রবিবারই জম্মু কাশ্মীরে প্রথম প্রচার মিছিল ছিল গুলাম নবী আজাদের। সেখানেই তিনি একযোগে কংগ্রেস সহ একাধিক দলকে আক্রমণ করেন, যারা তার বিরুদ্ধে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা নিয়ে মুখ বুজে থাকার অভিযোগ এনেছিল। জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেন, আমি রাজ্যবাসীকে ভুয়ো প্রতিশ্রুতি দিতে ভুল পথে চালিত করতে চাই না। আজও কয়েকজন নেতা আমায় জিজ্ঞাসা করেছেন যে আমি 370 অনুচ্ছেদ নিয়ে কেন কথা বলি না। ভোট পাওয়ার জন্য গুলাম নবী আজাদ কখনোই সাধারণ মানুষকে বিভ্রান্ত করবে না। নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ নিয়ে এবার সোমবার সুপ্রিম কোর্টে শুনানি। সিএএ এর বৈধতাকে চ্যালেঞ্জ করে 200-র বেশি আবেদন জমা পড়েছিল দেশের শীর্ষ আদালতে। সেই আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইউ লতিফের বেঞ্চে শুনানি। 2019 সালে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করেন নরেন্দ্র মোদী সরকার। এই নতুন আইনের বিরুদ্ধে দেশজুড়ে পথে নামে একাধিক বিরোধী রাজনৈতিক দল এবং বহু সংগঠন। এর আগে 2019 সালের 18 ডিসেম্বর নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে শুনানি হয় শীর্ষ আদালতে। তখন আইনের স্থগিতাদেশ জারিতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট। গ্যাংস্টারদের ধরতে বড় অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর। উত্তর ভারতের প্রায় 50 জায়গায় একই যোগে এবার অভিযান। ড্রাগ, অস্ত্র পাচার থেকে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ। বিষ্ণুই গ্যাংয়ের মতো অপরাধী দলগুলির বিরুদ্ধে বড় অভিযান। দিল্লি, এনসিআর ছাড়াও পাঞ্জাব, হরিয়ানার একাধিক এলাকায় তল্লাশিতে গোয়েন্দারা। জনপ্রিয় পাঞ্জাবি গায়ক শিল্পী সিধু মুসেওয়ালার এবার খুনের তদন্তে নেমেই গ্যাংস্টারদের আন্তর্জাতিক যোগ নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে। উত্তর ভারতে এই অপরাধী দলগুলিকে ব্যবহার করছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলি। গ্যাংগুলির সঙ্গে পাকিস্তানের যোগ পাওয়া গিয়েছে। বিদেশ থেকে পাঞ্জাবে খালিস্তানপন্থীরা এই গ্যাংগুলিকে দিয়েই কাজ করাচ্ছে বলেও অভিযোগ। নারী শিক্ষার প্রসারে ব্যবস্থা নিক তালিবান সরকার, ফের খোলা হোক মেয়েদের হাই স্কুল। রবিবার এই ভাষাতেই আর্জি জানালেন আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই। স্কুলের ব্যাগ কাঁধে এক আফগান কিশোরীর ছবি সহ টুইটারে এই নিয়ে লম্বা পোস্ট করেছেন তিনি। গত কয়েকদিন ধরে স্কুল খোলার দাবিতে পূর্ব আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে শুরু হয়েছে প্রতিবাদ আন্দোলন। সেখানে প্রকাশ্যে রাস্তায় নেমে স্কুল খোলার দাবি করতে দেখা গিয়েছে আফগান তরুণী ও কিশোরীদের। সেই আবহে এবার প্রাক্তন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই এর এই টুইট তালিবান সরকারের ওপরেই চাপ বাড়াবে বলেই মনে করছেন বহু আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। মিনি আর্মেচারের প্রবণতা বাড়লেও সুবিশাল আকৃতির মাটির প্রতিমা যেখানে পূজিত হয় তারা কখনোই আকৃতি বাড়াতে না পারলেও কমানোর স্পর্ধা দেখান না কোনো বারোয়ারি। প্যান্ডেলের মানানসই প্রতিমা আজও নির্মিত হয় কুমোরবাড়িতে। তবে তা নিয়ে আসা প্যান্ডেলে প্রবেশ করানো, পরবর্তীতে শোভাযাত্রায় অংশগ্রহণ করা ও সর্বশেষে বিসর্জন, এই যাবতীয় কাজ করে থাকেন একদল প্রতিমা বাহক। ধান চালের কারখানা, রেশনের কাজ এবং কৃষি কাজের সাথে যুক্ত অথবা বিভিন্ন ছোটখাটো কলকারখানায় শ্রমিক, অনেকেই মাঝি মল্লার হিসেবে দাঁড় বাবার কাজ করেন। কেউ কেউ পরিবহন শ্রমিকও রয়েছেন। পুজোর আগে বাড়তি উপার্জনের জন্য মূল পেশার মালিকের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নিয়ে করে থাকেন এই ধরনের কাজ। অদ্ভুতভাবে এদের নিজেদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে কাজ বৃদ্ধি। ঐক্যবদ্ধ থাকতে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লাগে না কোনো ইউনিয়ন অথবা সংগঠনের নেতা নেতৃত্ব। একজনকে খবর দিলেই চলে আসে সকলেই। বিভিন্ন মৃৎশিল্পীদের কাছে অথবা পুজো উদ্যোক্তাদের কাছে একজনের ফোন নম্বর থাকলেই যথেষ্ট। তবে রোজ হিসেবে নয়, চুক্তিভিত্তিক প্রতিমা তোলা ও নামানোর কাজেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন। যেটুকু পান তা নিজেদের মধ্যেই সমপরিমাণে বন্টন করে নেন তারা।
একত্রে অবশ্য মোটা দড়ি, কাঠের লম্বা পাটাতন, সাঙ্গা অথবা কাঠের লম্বা পাটাতন দিয়ে মোটা বাঁশ, লম্বা বাঁশের চটা এই ধরনের নানান প্রয়োজনীয় সরঞ্জাম নিজেরাই কিনে রেখেছেন। শান্তিপুর সহ রাজ্যের বেশ কিছু জায়গায় সুবিশাল আকৃতির কালী প্রতিমা হোক বা দুর্গা, পুজোর রাস হোক বা জগদ্ধাত্রী কিংবা সিদ্ধিদাতা গণেশ, যাদের কাঁধে ভর করে চলাফেরা করেন তাদের প্রতি রইল শ্রদ্ধা ও শুভকামনা। আমাদের এটা অভ্যাসে পরিণত, আমরা এটা বল দিয়ে তুলি বা আপনার যে সাঙ্গা দিয়ে তুলি বা আমাদের পাটা আছে পাটা দিয়ে তুলি, এরকম করে দড়ি দিয়ে সবাই মানে পাল হিসাবে তুলে। আমরা সবার ফোনে যোগাযোগ আছে, আমাদের সব শান্তিপুরের বাড়ি, ধারে কাছেই সবার বাড়ি, সবার সঙ্গে সবার যোগাযোগ, ফোন করলে সব চলে। বালি পাথর বা চালের মুটিগিরি সব রকম কাজ। রোজ হিসাবে এটা হয় না, তো সারা বছর তো কাজ হয় না যে রোজ হিসাবে যাবে। কোন কেউ পাল রাখতে পারে, যে একটা লেবার পুষে রাখতে পারে না, তাই কন্ট্রাক্ট হিসাবে কাজ। আমরা সারা বছর লেবারের কাজ করি, কেউ রেশনের কাজ করে, কেউ ওই মাল টানে বা কেউ গাড়ি খালি করে। অর্ডার থাকে তো তখন বাড়িতে ওই ঠাকুর আমরা গিয়ে তুলে দিই, আবার ওইগুলো বিসর্জনে ঘাটে গিয়ে আমরা বিসর্জন দিই। কোনো পার্টির সঙ্গে আগে যোগাযোগ থাকে, সেইগুলো তো করতেই হয়। আর কোনো পার্টি আমরা দাম করে নিই, আমরা হয়তো 1000 টাকা বললাম, তারা বললো 800 টাকা দেবো, তখন ওই একটা কম বেশি করে 900 টাকা করে এরকম করে আমরা কাজটা করি। এই ঠাকুর তোলার ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম 6000 টাকা হলে ঠিক হতো, সেখানে তো না দেখে কাজ করা হয়েছে। 4000 টাকায় আমরা কথা বলেছি, সেই হিসেবে এতজন। অব্রাহ্মণ হলেও দীর্ঘদিন ধরেই নিষ্ঠার সঙ্গে দুর্গাপুজো করে যাচ্ছেন পান্ডুয়া রামেশ্বরপুরের ঘোষ পরিবার। প্রথম থেকেই নিজেরাই ঠাকুর তৈরি থেকে পুজোর আচার বিধি মেনে পুজো করে আসছেন, এমনকি চণ্ডীপাঠ করে আসছেন এই বাড়ির মহিলারাই। চণ্ডীপাঠ হয় পুজো 4 দিন। দীর্ঘ 27 বছর ধরে একচালা মূর্তিতে পূজিত হয়ে আসছেন মা দুর্গা। বনিদি বাড়ি না হলেও বনিদি ঘরানার মতোই নিষ্ঠার সঙ্গে পুজো করেন পরিবারের সদস্যরা। জানা যায় 1996 সালে ঈশ্বর কৃষ্ণধন ঘোষ এই পুজোর সূচনা করেছিলেন। তিনি স্বপ্ন দেখতেই এই পুজো শুরু করেছিলেন আনুমানিক 27 বছর আগে। এখানে একচালার দুর্গা প্রতিমা, দুপাশে থাকে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক। এই পুজোর বৈশিষ্ট্য হলো এই পুজোয় সরস্বতী, হাঁস ও লক্ষ্মীর প্যাঁচা থাকে না। দুর্গাপুজো ছাড়াও কোজাগরী লক্ষ্মী পুজো, কালী পুজো করা হয় এখানে। শুরু হলো আমার ছোটোবেলা থেকে একটা শখ ছিল, আমার এক কাঠামো একটা সুন্দর ছোট্ট মতন ঠাকুর তৈরি করব। সেটা অনেকবার ছোটোবেলা করতে গেছি, পারিনি। তারপরে বড় হয়ে এইরকমই ছোট্ট একটা প্রতিমা করে পুজো হয়েছিল প্রথম। সেটা বোধ হয় 1403 বঙ্গাব্দের, ওই বছর প্রথম হয়েছিল। আমরা অব্রাহ্মণ, আমরা ব্রাহ্মণ নই, ব্রাহ্মণ ছাড়া তো দুর্গাপূজা হয় না। আর জমিদার বাড়ির ঠাকুর, আমাদের গরিবের ঘরে এমনকি আর এই ছোটোখাটো পুজো একটা হয়, শখ ছিল, তাই মায়ের কৃপা করে মা এসেছে, এই বলবো আর কি বলবো। পরিবার সূত্রে জানা গিয়েছে 1403 বঙ্গাব্দে একচালা দুর্গা প্রতিমা তৈরি করে প্রথম পুজো হয় এখানে। শোভাবাজার রাজবাড়িতে দুর্গাপুজো প্রশিক্ষণ নেন পরিবারের অনেকেই। সেখান থেকে 10 দিন প্রশিক্ষণ নেবার পর নিজেরাই প্রতিমার চক্ষুদান থেকে সাজসজ্জার সবকিছুই করতেন। এখন কুমারী পুজো আমাদের হয় নবমীর দিন। চণ্ডীপাঠটা কারা করে? চণ্ডীপাঠ আমরা এখন আগে বর্দা করতো, এখন ভাইঝিরা করে। চণ্ডীপাঠ হচ্ছে দুর্গা পুজোর চণ্ডীপাঠ অবশ্যই করতে হয়। আর মহিলা চণ্ডীপাঠ, মহিলার কাহিনী, সেটা যদি মেয়েরা বলতে না পারে, বলে মহিলা চণ্ডীপাঠ করতে নেই। আমার গুরুদেব বলেন মা মহামায়ার কাহিনী মহিলা, তিনি তার কাহিনী যদি মেয়েরা বলতে না পারে তাহলে কে বলবে? সেই জন্য মহিলার চণ্ডীপাঠ আমাদের সেই বরাবর প্রথম থেকে 1 বছর 2 বছর বর্দা করেছিলেন, তারপর থেকে ভাইঝিরা পড়াবার পরে তাই 12 নম্বর শ্লোকটাতেই লেখা আছে সাজানো শুরু হয়ে যায়। মানে একদম মহালয়ার দিন ওই মাইক ফিট করে দেওয়া হলো, আর যেটা রেডিও হয় ওইটাই ডাইরেক্ট কানেকশন করে বাজানো শুরু হলো। তারপর থেকে আবার প্রতিদিনই আগমনী গান চলে, পুজোর গান চলে, একদম আপ টু দশমী অবধি। বিসর্জন আমাদের নিজেদেরই আর কি পুকুর আছে, ঘাট আছে ওই একটু দূরেই, সেখানেই, এবং পাড়াটা একটু ঘোরানো হয়। সেখানেই কলাবউও সেই জল থেকেই চান করানো হয়, সেখানে গিয়েই শেষকালে বিসর্জন দেওয়া হয়। এদিকে বাড়ির ছেলে দেবজ্যোতি ঘোষ, সে নিজেই পুজো করেন। তার বাবার কাছ থেকে বংশ পরম্পরায় শেখা পুজোর সকল নিয়ম কানুন। সপ্তমী, অষ্টমী, নবমী বাড়ির মহিলারাই চণ্ডীপাঠ করেন। দশমীর সিঁদুর খেলা শেষে 4 পাড়া ঘুরিয়ে তারপরেই নিজেদের পুকুরেই প্রতিমা বিসর্জন দেন রামেশ্বরপুরের ঘোষ পরিবার। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।
সময় এখন ছোট্ট একটা বিরতির, ফিরছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ততক্ষণ চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়।